শুধু পুলিশ দিয়ে সমাজ ঠিক হবে না। ঢাকার ট্রাফিকের সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে এআই ক্যামেরা। এখন কিছু হলেই ফেসবুকে চলে আসে, এই জন্য আপনারা দেখতে পান। কি আসলে মূল সমস্যা ঢাকার যানজটের? ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 3টা জিনিস দরকার। 80% পাবলিক ট্রান্সপোর্টের মানে পাবলিক বাসের কোনো ফিটনেস নাই। ঢাকার এক্সটেনশন হয়েছে কিন্তু আপনার কিন্তু রাস্তা কিন্তু বাড়ে নাই। কোনো একটা ফ্ল্যাগ স্ট্যান্ডওয়ালা গাড়িরও মামলা দিতে পারবেন এখন। সরকারি গাড়িতেও মামলা হচ্ছে। একটা বড় অভিযোগ হচ্ছে যে বাইকাররা আইন সবচেয়ে বেশি ভাঙে। আমার কাছে তো মনে হয় না যে কোনো মৌলবাদের সমস্যা, পুলিশ তো আগের মতোই আছে। সবশেষ গবেষণার তথ্য অনুযায়ী মানুষ 1 ঘন্টায় হাঁটতে পারে 4.15 কিলোমিটার। আর ঢাকায় আপনি যদি গাড়িতে যাতায়াত করেন তবে 1 ঘন্টায় আপনি যাতায়াত করতে পারবেন 4.8 কিলোমিটার। অর্থাৎ যানবাহনের ঘন্টার গতির চেয়ে একজন মানুষের হেঁটে 1 ঘন্টায় বেশি পথ পাড়ি দিতে পারেন। ঢাকায় প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয় এই যানজটে। ঢাকার যানজট নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সমস্যাগুলো কি, এর সমাধানের উপায় কি? আমাদের আজকের অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ট্রাফিক জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার। জনাব আক্তার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অফিসে আসার আগে ঘণ্টা দেড়েক যানজটে আটকে ছিলেন। মানে ডিএমপির জয়েন্ট কমিশনারকেও যানজটে আটকে থাকতে হয়। আপনি আপনার ছাত্র জীবন এবং ঢাকায় যতদিন আছেন এবং পেশাগত জীবনে যানজটটা কেমন লাগে একটু বলেন তো মানুষ হিসেবে। আমি যদি মানুষ হিসাবে বলি, আসলে তো মানুষ কিন্তু কর্মহীন কখনোই থাকতে চায় না, ঘুম ছাড়া অথবা কোনো লেখাপড়া কিছু ছাড়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ থাকতে চায় না আমার মনে হয়। আর গাড়ির মধ্যে থাকা তো আরও বিরক্তিকর। সেক্ষেত্রে আপনিও যেভাবে ফিল করেন আমিও সেভাবে ফিল করি, একই রকম। আপনার কি মনে হয় মানে ঢাকায় যানজট, আমি যদি 20 বছর আগের তুলনায় বলি, যানজট বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে, আইন কানুন যেমন উন্নত হয়েছে, আইন ভাঙার প্রবণতাও বাড়ছে। কি আসলে মূল সমস্যা ঢাকার যানজটের? এটা কি অবকাঠামো, এটা কি শাসন, নাকি ব্যবস্থাপনা? আপনার তিনটাই। আমি যদি অবকাঠামো চিন্তা করি, ঢাকায় কিন্তু আরবানাইজেশন বাড়ছে। আগে 20তলা বিল্ডিং কিন্তু খুব কম ছিল, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন খুব কম। এখন কিন্তু 20তলা বিল্ডিংয়ের মানে অনেক, তাহলে লোক সংখ্যাও বাড়ছে। তারপরে অবকাঠামো এটা গেল, এটা কি বললেন? মানে শাসনের ব্যবস্থাপনা। হ্যাঁ, ব্যবস্থাপনা আসলে 20 বছর আগে যদি চিন্তা করেন তখন কিন্তু অটোরিকশা ছিল না। এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে এবং ব্যাপক পরিমাণে অনেক বেশি। তখন মানুষ কম ছিল, গাড়ি ঘোড়া লিমিটেড ছিল, প্রাইভেট কারও কম ছিল, যে রাস্তা ছিল সেই রাস্তা যথেষ্ট ছিল। কিন্তু এখন যেটা আমাদের আরবানাইজেশনের যুগে এসে এখন আমাদের কোশ্চেন আসছে যে রাস্তা কত পার্সেন্ট রাস্তা প্রয়োজন হয় একটা আরবানাইজেশনের জন্য। এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা 25%, সেটা তো আমাদের দেশে নেই। সুতরাং এখানে ব্যবস্থাপনা তো আসলে কিভাবে সম্ভব বলেন? যেদিকে একটা অটোরিকশার মতো একটা যান এই দেশে ডমিনেট করছে এই শহরগুলোতে, সেখানে ভেরি ডিফিকাল্ট। আমরা এগুলো একটু বিস্তারিত তো আলাপ করবোই, কিন্তু এই মুহূর্তে ঢাকার ট্রাফিকের সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে এআই ক্যামেরা এবং সেই এআই মামলা। আমরা বেশ কিছু পয়েন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে দেখেছি এবং আমার নিজের অভিজ্ঞতাও বলে রাত বিরাতেও মানুষ লাল বাতি দেখে দাঁড়ায়, আবার সবাই যে দাঁড়াচ্ছে তাও না। কিন্তু আপনাদের অভিজ্ঞতা কি বলে? এই এআই ক্যামেরা এবং এআই মামলা ইন্ট্রোডিউস করার পর কি যানজট ব্যবস্থাপনার কোনো উন্নতি হয়েছে? অবশ্যই উন্নতি হয়েছে। পাবলিকের অপিনিয়ন সেটা হয়েছে, তবে একটা গ্রুপের যারা মোটরাইজ ভেহিক্যাল চালায় তাদের। এখন রিক্সাওয়ালা সে তো আর এআই বুঝে না, আর তার উপর ইম্পোজ করাও সম্ভব না, সে তো ট্রেসেবল না। সুতরাং ওই গ্রুপটা যারা মামলা যাদের উপর হয় সেই গ্রুপটা কিন্তু অনেকটাই সচেতন, এবং রাত্রে আপনি দেখবেন অনেক গভীর রাত্রে আপনি যাচ্ছেন, লালবাতি কিন্তু কেউ ভায়োলেশন করছে না, তারা কিন্তু অনেকটাই সচেতন এখন। তো কোন সংখ্যাটা বেশি, মানে এই যে যাদের উপর মামলা ইম্পোজ করা সম্ভব, যারা সচেতন হচ্ছে সেই সংখ্যাটা বেশি, নাকি যারা নন মোটরাইজড ভেহিকেল ব্যবহার করছে রাস্তায় তার সংখ্যা বেশি? গাড়ির সংখ্যা যদি আপনি তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে নন মোটরাইজ তো বেশি, রিক্সাওয়ালার সংখ্যাই তো বেশি দেশে, এই শহরে। সেটা কি অটোরিকশা সহ বলছে? অটোরিকশা সহ। এখন তো প্যাডেল চালিত রিক্সা খুবই কম, প্রায় নাই, খুবই কম, কিন্তু অটোরিকশাই। তো গভীর রাত্রে যদি চিন্তা করেন তখন কিন্তু
আপনার প্রাইভেট গাড়ি বেশি বা ট্রাক বা বাস, এগুলো মোটরাইজড যেটা, তখন অত রাত্রে কিন্তু এরা থাকে না। এআই ক্যামেরা ঢাকায় কতগুলো জায়গায় আপনারা এখন পর্যন্ত ইনস্টল করতে আমরা 18টি লোকেশনে এ পর্যন্ত এই ক্যামেরা ইনস্টল করতে পেরেছি, 18টি লোকেশনে, যেগুলো কাজ করছে। এবং আমাদের কিছু মামলারও প্রসিডিউর চলছে, প্রস্তুতি চলছে, যেগুলো মামলা হওয়ার। মামলা তো কিছু হয়েছে, কিছু হচ্ছে। এটা তো একটা ডাটাবেস সিস্টেম, এটা হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাদের প্রক্রিয়াটা একটু বলবেন? মানে ধরেন পৃথিবীতে অনেক দেশে, আমি নিজেও দেখেছি, যেমন চীনে আমি দেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা থাকে এবং নাম্বার প্লেট তারা আইডেন্টিফাই করতে পারে, ভায়োলেশন হলে অটোমেটিক্যালি মামলা জেনারেট হয়ে গাড়ির মালিকের কাছে চলে যায়। আপনারা কি সেরকম অটোমেটেড প্রক্রিয়া ব্যবস্থাপনা করছেন, নাকি আপনারা আবার ভিডিওটা দেখে মামলা ইনপুট দিচ্ছেন? এটা একই ব্যবস্থাপনা, ওর সব কিছু ডাটাবেজ এবং অটোমেশনের মাধ্যমে যাচ্ছে তাদের কাছে। সেই ক্ষেত্রে কি শতভাগ ভায়োলেশনের মামলা জেনারেট হচ্ছে, নাকি আপনারা আবার যাচাই বাছাই করে তারপরে? যাচাই বাছাই তো কিছু করা হচ্ছেই, সবগুলোকে আমরা তো একেবারে, যেটা অনেক ক্ষেত্রে আছে যে লাইটেরও কোনো ডেভিয়েশন হয়, সেই জিনিসগুলো আমরা খেয়াল করি, কারণ এটা তো একটা যান্ত্রিক জিনিস, যান্ত্রিক ত্রুটিও থাকে। অনেক সময় আমার চোখেই পড়ে, হঠাৎ করে দেখা যাচ্ছে 180 সেকেন্ড আবার এখনই নীলবাতি জ্বললো, এরকম ডিস্টার্ব হয় মাঝে মাঝে। এগুলো আমরা এই জন্য চেক ব্যাক করি। এটা কি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছেন এখনো? তাহলে এখনো পর্যন্ত এরকমই বলতে পারেন। এইটা নিয়ে আপনাদের বড় পরিকল্পনা কি? আমি কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 48টা পয়েন্টে 50টি জায়গায় যত দ্রুত সম্ভব ইনস্টল করা বলেছেন। আমরা এটা পর্যায়ক্রমে আমরা ইমপ্লিমেন্ট করব। সিটি কর্পোরেশন, আমরা আরও যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে এটা আমরা ইমপ্লিমেন্ট করব নির্দেশ অনুযায়ী। এটা কীরকম সময় লাগতে পারে পুরো ঢাকা শহরকে এটার আওতায় নিয়ে আসতে? এটা তো সময় লাগবে, এটা তো যান্ত্রিক একটা বিষয়, তো সময় লাগবে। আমরা একটা আস্তে আস্তে পুরো শহরটাকে আমরা একটা জালের মধ্যে নিয়ে আসবো। কিন্তু ধরেন আপনার কথাই যেটা বুঝতে পারলাম যে অটোরিকশা আপনাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। আমরা অটোরিকশা বন্ধ করার একাধিক চেষ্টা দেখেছি, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক কথা হয়েছে, এখনও কথা হচ্ছে। মানুষের জন্য এটা একটা বিশাল যন্ত্রণা হয়ে উঠেছে। কিন্তু আবার এটাও তো সত্য, এই অটোরিকশা চালনায় একটা বড় জনগোষ্ঠী জড়িত, তাদেরকে আপনি হুট করে তো বেকারও করে দিতে পারবেন না। তাইলে আসলে এটার উপায় কি? এটা আস্তে আস্তে পাইলট বেসে আমরা আগে রুট ঠিক করব, ভিআইপি রুটগুলোকে আমরা আগে অবমুক্ত করব, তারপর আস্তে আস্তে পুশ করে আস্তে আস্তে তাদেরকে পাড়া মহল্লার মধ্যে ঢুকাই দিব। এভাবে আস্তে আস্তে, আদারওয়াইজ আপনি ঘোষণা দিয়ে আপনি অটোরিকশা দিনের মধ্যে বা রাতের মধ্যে আপনার সম্ভব না। কারণ এর সাথে আপনি নিজেই বললেন যে এর সাথে অনেক লোকের কর্মসংস্থান জড়িত, আবার অনেক যাত্রীরাও কিন্তু কিছু পছন্দ করে, যারা লোকাল যাত্রী, তাদেরও কিন্তু একটা অল্টারনেটিভ আমাদের আবিষ্কার করে তারপরে এটা করতে হবে। সুতরাং এটা করতেই হবে, কিন্তু এটা ধীরে ধীরে একটা সিস্টেমের মাধ্যমে কিছু এনফোর্সমেন্ট, কিছু প্ল্যানিং এবং কিছু আপনার স্ট্র্যাটেজিক একটা গাইডলাইনের মাধ্যমে এটা করতে হবে। কিন্তু মানে ধরেন আমাদের নিজস্ব অভিজ্ঞতা যা বলে, রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি, এই অটো রিক্সাগুলো বেপরোয়া। তারা প্রথমত হচ্ছে এইটার ডিজাইনের সাথে এর গতির কোনো সামঞ্জস্যতা নাই, এত দুর্ঘটনা প্রবণ, এবং তাদের তো কোনো ডানে বামে তাকানোর প্রয়োজন পড়ে না রাস্তায়। না, এদের সাথে প্রায়ই আমরা দেখি ট্রাফিক সার্জেন্টের ঝগড়া হচ্ছে, ট্রাফিক কনস্টেবলের ঝগড়া হচ্ছে, কিন্তু এদেরকে কিছু করণীয় নাই আপনার হাতে, কারণ আপনি তার মামলা দিতে পারছেন না, কারণ সে রেজিস্টার্ড না। এইখান থেকে আসলে বেরোয় আসতে হলে আপনারা কি পরিকল্পনা? আমরা কিছু এনফোর্স করি, তাদেরকে কিছুটা ডাম্পিংয়ে আমরা পাঠাই, ডাম্পিংয়ে রেখে একটা টাইমের পর আবার তাদেরকে রিলিজ দিতে হয় মানবতার দিক দিয়ে চিন্তা করে, একটা টাইম হলে। এগুলো আসলে আমাদের একটা সিস্টেম চলমান আছে। কিন্তু আপনি যেটা বললেন যে তারা বেপরাধ, কিছু বোঝে না, এটা তো আমাদের একই অবজারভেশন, কারণ তারা তো আসলে প্রকৃতপক্ষে ড্রাইভার না। সেই গ্রামে পাট ক্ষেত করতো, ধান ক্ষেত করতো, কিংবা গ্রামে অন্য কোনো পেশার সাথে জড়িত ছিল। তারা এখন আর গ্রামে ওই সমস্ত কাজ, কারণ অটো রিক্সা তো কষ্ট হয় না, হ্যান্ডেল ধরে রাখলেই অটোই যায়, খালি হাতের কাজ। সুতরাং তারা সহজ এবং অল্প টাইমের মধ্যে কিন্তু ভালো ইনকাম তারা করে। আমরা দু একজনের সাথে কথা বলেছি এবং মানুষও বলে, তো এই জন্য এটাকে তারা সহজ মনে করেছে। সুতরাং এটা এখন এইভাবেই আস্তে আস্তে ছড়ায় পড়ছে। যেটা আগে গার্মেন্টসে কাজ করতো, সেখানে 15,000 বেতন পায়, এখন তারা ইজিলি 20,000 টাকা কামায়, এবং কাজও সস্তা, সহজ, মানে পরিশ্রম কম, তো কোনো পায়ের প্যাডেল লাগে না, হাতে শুধু মোচড় মারে, আর কিছুই লাগে না। সুতরাং
এই গার্মেন্টসে সারাদিন দাঁড়ায় থেকে কাজ করে, গার্মেন্টসে বেশিরভাগই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তার সাথে সহজ, কিংবা গ্রামে কোদাল দিয়ে মাটি কাটার চাইতে সহজ, কিংবা বৃষ্টির মধ্যে ধান নিড়ানোর চাইতে সহজ। এই জন্য তারা এখানে এসেছে। আপনি দেখবেন গ্রামে, আপনার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে, ওখানে দেখবেন শ্রমিকের খুব সংকট, কারণ তারা সবাই এখন হ্যাঁ, গ্রামে গেলে শুনি মানে শ্রমিক পাওয়া যায় না, ধান কাটার লোক পাওয়া যায় না নাকি এখন? পাওয়া যায় না, এটা পেপার পত্রিকা অনেক সময় পাওয়া যায়। আরবানাইজেশনের এটা একটা, আপনি বলেন যে সুফলও যেমন আছে, এটা একটা ব্যাড সাইড, কুফলও আছে। সেটাই। কিন্তু ধরেন এই ঢাকায় আপনি বলছিলেন যে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 25% রাস্তা থাকতে হবে, সেটা আসলে সম্ভব না বাস্তবাত, মানে প্র্যাগমেটিক্যালি চিন্তা করলে আপনি নতুন করে 25% রাস্তা তৈরি করতে পারবেন না। কিন্তু যা আছে এবং আপনাদের যে লিমিটেড রিসোর্স আছে, তাই দিয়েই তো আসলে নগরবাসীকে একটু স্বস্তি যতটা দেওয়া যায়, সেই জায়গায় যেতে হইলে আপনার করণীয় কি কি আপনারা মনে করেন? সেটা দেওয়ার জন্য তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি। আমরা এই যে যেমন গাড়িগুলো কন্ট্রোলে রাখার চেষ্টা করি। 20 বছরের পুরাতন গাড়ি, 20 বছরের সেই গাড়িগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, সেগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসি, যাতে যাত্রীদের সাথে কেউ আচরণ খারাপ করে না। এইভাবে আমরা চেষ্টা করি রাস্তাগুলোকে আমরা মোটামুটি মানুষ যাতে ঘরে দিন শেষে ঘরে পৌঁছাইতে পারে বা সকালে গিয়ে অফিস ধরতে পারে, আমরা চেষ্টা করি। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। মোটরাইজ যে ভেহিকেল আছে সেগুলোর উপর আমরা ইম্পোজ করি আইন, তাদের আমরা প্রসিকিউশন দিই। আবার নন মোটরাইজ যেটা রিক্সা ভ্যান আছে, সেগুলো আমরা ভিআইপি রাস্তা থেকে উঠিয়ে আমরা ডাম্পিংয়ে দিই। এভাবে আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছি, যাতে নগরবাসী, কারণ আপনি জানেন যে নগরবাসীরা নগরে যদি স্বস্তি না পায়, তাহলে আমি থেকে কোনো লাভ নেই, কারণ তারা তো শহরে থাকে স্বস্তির জন্য। কিন্তু এই স্বস্তি তো বছরের পর বছর ধরে অধরাই থাকলো। মানে সদরঘাট লঞ্চ ঘাট থেকে আবদুল্লাপুর, এই যদি ঢাকার উত্তর দক্ষিণ ধরি, তাতে 16 থেকে 18 কিলোমিটার। এই রাস্তা পাড়ি দিতে তো 20 থেকে 25 মিনিট লাগা উচিত ছিল, যদি 60 কিলোমিটার আরও আপনি ধরেন। কিন্তু একজন মানুষ সদরঘাট থেকে রওনা দিলে সে আসলে জানে না যে কখন পৌঁছাতে হবে। আমার বাসা ধরেন পুরান ঢাকা, আমার অফিস বনানীতে। আমি সকাল 9টায় অফিসে আসতে হলে আমাকে সকাল 7টায় বের হইতে হয়, কারণ আমি জানি না আসলে আমি কখন গিয়ে। কোনোদিন আমি 8টায় চলে আসি, কোনোদিন 9:30টাও বাজে। এই যে একটা আনসার্টেনিটি, এইখান থেকে কি মুক্ত করা সম্ভব এই নগরের মানুষকে? আস্তে আস্তে প্ল্যানিং করতে হবে, ওইভাবে আমাদের প্রজেক্ট হাতে নিতে হবে, এবং আস্তে আস্তে রাস্তাও আসলে এখন এখানে আর রাস্তা বানানো সম্ভব না, কিন্তু নতুন নগরায়ণ যেগুলো হবে সেখানে এগুলো হিসাব করে করতে হবে। 300 ফিট বলেন, পূর্বাচল, এই নতুন নগরায়ণ যেটা হবে সেখানে, এখানে আসলে এখন এটা করা কঠিন, আপনাকে সার্টেনিটি দেওয়া বড় কঠিন। আর একটা গাড়ি নষ্ট হলে আরেকটা গাড়ি পাস করা খুব কঠিন। আপনি তো বলতেছেন আমরা র্যাম্পের মধ্যে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন নিজেকে আমিই বসে থাকলাম রাস্তায়। এটা তো আনসার্টেনিটি, মানে আপনার তো অল্টারনেটিভ ওয়ে নাই। এটা একটা বড় সমস্যা। অল্টারনেটিভগুলো ব্লক হয়ে যায় যখন একদিকে সমস্যা হয়, অন্যগুলো আমাদের মানুষের শরীরের মতো। এটা একটা বড় সমস্যা। ঢাকায় মূল রাস্তা তো আসলে 3টা, ওইভাবে হিসাব করলে আমাদের উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিমে সেই রকম কোনো রাস্তাই নাই। উত্তর দক্ষিণে সব, উত্তর দক্ষিণে 3টা মূল সড়কই ধরা হয়। কোন করিডোরটা সবচেয়ে বেশি যানজটপূর্ণ থাকে বলে আপনার মনে হয়? বেশি ব্যস্ত? হ্যাঁ, 3টাই আসলে থাকে, তবে বেশি থাকে হচ্ছে আপনার এই যে লাভ রোডে, যেটা মগবাজার ফ্লাইওভার দিয়ে এটা, আর যেটা ভিআইপি রোড, মানে মগবাজার ফ্লাইওভার দিয়ে নেমে মহাখালীর দিকে যেটা গেছে, যেটা দিয়ে আমরা এক্সপ্রেসওয়েতে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার যে রাস্তা, এটা মারাত্মক একটা রাশ থাকে, বিশেষ করে অফিস শেষে এবং সকালে। আবার আপনার যদি ভিআইপি রোড বলেন, যেটা শাহবাগ থেকে একদম কাকরাইল হয়ে, যেটা ফার্ম গেট দিয়ে, শাহবাগ থেকে ফার্ম গেট দিয়ে যেটা মহাখালী হয়ে, যেটা জাহাঙ্গীর গেট হয়ে যে রাস্তা, হ্যাঁ, এইটাও খুব ব্যস্ত থাকে, কারণ এটা তো অল্টারনেটিভ। আর আবার ওইদিকে মিরপুর রোডেও কিন্তু একই অবস্থা, কারণ ওখানেও কিন্তু কিছু মানুষ ওই দিক দিয়ে মোহাম্মদপুর যায়, ওসিলা যায়, কারণ এটা আমি বললাম না এক্সটেনশন, ঢাকার এক্সটেনশন হয়েছে, কিন্তু আপনার কিন্তু রাস্তা কিন্তু বাড়ে নাই। ওই 3টা রাস্তাই কিন্তু এখনো বেশ। প্রগতি সরণির রাস্তাও একই অবস্থা, এটা তো আরো খারাপ অবস্থা। কিন্তু ধরেন আমরা যখন দীপঙ্কর যেটা কানেকশন, যেটা মানে যেটা মালিবাগ থেকে সোজা কুড়িলের দিকে চলে গেল, কুড়িল দিয়ে যেটা বিশ্ব রোড যেটা গেছে, এটাও একই অবস্থা। ওদিকে আবার কাজও, এর মধ্যে আবার খোঁড়াখড়ির কাজ, এমআরটির কাজ চলছে। এই কাজ তো চলবে। আমরা ধরেন এর বাইরেও কখনো কখনো আমরা ড্রোন শটে দেখি, উপর থেকে যখন দেখা যায়, ধরেন সামনের রাস্তা ফাঁকা, কিন্তু এক জায়গায় 3টা বাস প্যারালালি রাস্তার মধ্যে দাঁড়ানো এবং পেছনে জ্যাম হয়ে আছে। এই জিনিসগুলো কি আসলে মেনটেন করা সম্ভব না? মানে এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এগুলো না, মামলা দিই আমরা, এগুলো মামলা হয়। ভিডিও মামলা যখন ওরা থেমে রাখে প্রতিযোগিতা করে, আমরা ভিডিও মামলা দিই, তারা
মামলা খাওয়া এবং তারা তারপরে আবার এগুলো কিন্তু প্রসিকিউশন আর অপরাধের সংখ্যার রেশিও কেমন? মানে কত মানুষ আইন ভাঙে, কতগুলো প্রসিকিউশন আপনারা করতে পারেন? এইটা তো আসলে কতজন ভাঙে এটা তো আপনি গুনতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু মোটামুটি একটা র্যান্ডম কিন্তু চালাই, মামলা দিয়ে দিই, তারা মামলা খায়। মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে যে ড্রাইভিং লাইসেন্স যারা পায় তাদের হচ্ছে এডুকেশন। আপনি জানেন যে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 3টা জিনিস দরকার, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে এনফোর্সমেন্ট। আমরা শুধু এনফোর্স করতে পারি। লাইসেন্স দেওয়ার সময় কিন্তু তাদের এডুকেশন, আপনি ইউরোপে গিয়ে যদি আপনি লাইসেন্স নিতে চান, আপনার আত্মীয় স্বজন যদি থাকে দেখবেন ওদের 10,000 কোশ্চেন পড়তে হয় এবং টু টাফ। কিন্তু আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স আপনি দেখেন আপনি, এবং প্রথম চান্সে অনেকেই ফেল করে, মানে বেশিরভাগই 2বার 3বার পরীক্ষা দিয়ে পাস রাইট। করতে হয়। এটা আপনার নিশ্চয় এক্সপিরিয়েন্স। আমাদের দেশে দেখেন আপনি কম্পেয়ার করে, এখানে একটা হাত দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স যারা নিতে যাবে তাদেরকে আপনার একদম পুরা, তারা যাতে ট্রাফিক সেন্স এবং তার পার্কিং সেন্স এগুলো মারাত্মকভাবে ফলো করে সেটা করতে হবে। কিন্তু আপনি বেশিরভাগ দেখবেন বাসগুলোর দিকে তাকায় দেখবেন, আপনি এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে আমরা চেষ্টা করি বাসগুলোর যত দূর পারি তাদের দাবড়া দুবড়ায় আমরা কাজ করার চেষ্টা করি। পাবলিক বাসের ফিটনেস নিয়ে একটা বড় অভিযোগ আছে। ধরেন এই অভিযোগটা আমার নিজেরও, আমি রাস্তায় তো অসংখ্য পাবলিক ট্রান্সপোর্ট দেখি, আমি নিজেও চড়ি। 80% পাবলিক ট্রান্সপোর্টের মানে পাবলিক বাসের কোনো ফিটনেস নাই, ব্যাকলাইট নাই। তারা কোনো দিন আমি দেখিনি যে ডানে টার্ন করার সময় রাইট ইন্ডিকেটরটা জ্বালায়া যাচ্ছে। এই ঘটনাগুলো যখন প্রাইভেট কার করে, তখন প্রাইভেট কারের উপর যে প্রসিকিউশনটা আপনারা করেন, একটা বড় অভিযোগ হচ্ছে পাবলিক বাসের দিকে আপনারা নজর দেন না খুব একটা। এটা একটা বড় অভিযোগ। এই অভিযোগটা আপনি খণ্ডন করবেন কিনা? কারণ আমার নিজের অভিজ্ঞতা যা বলে, ঢাকা শহরে আপনি যদি, আমি আজকেও সকালে আসার সময়, মানে যেহেতু আপনার ইন্টারভিউ করবো, সকালে দেখছিলাম আমি যখন রায়শাবাজার মোড়ে দাঁড়ানো, তখন আমার সামনে 7টা বাস, যেহেতু এটা বাস স্ট্যান্ড, এবং 7টা বাসের মধ্যে 5টা বাসেরই কোনো ব্যাকলাইট নাই, কোনো লাইটই নাই, তো জ্বালাবে তো পরে। এবং আমার কাছে ছবি তোলা আছে। ফলে এই জিনিসগুলো কি চোখে পড়ে আপনাদের, নাকি এইটা প্রসিকিউশন দেওয়া একটু ডিফিকাল্ট? এগুলোর উপর আমরা যথেষ্ট ইম্পোজ করি এবং এগুলোকে আমরা ডাম্পিংও করি। ডাম্পিং করতে গেলে আমাদের যে ডাম্পিং প্লেসেরও কিছু সংকট আছে, এইগুলো আমরা অবশ্যই করি। আপনারা হয়তো এভাবে বড় বাস তো এখানে সবাই দেখতে পায়, প্রাইভেট কার বা ছোটো গাড়িকে আপনারা দেখতে পান না, বড় বাসকে দেখতে পান, এটা ঠিক। কিন্তু আমরা তাদেরকে কোনো খাতির যে করি তা কিন্তু করি। আমি নিজে এগুলোকে ধরে ধরে মামলা দেওয়াই। যদি গাড়ির কাগজে ফেল থাকে আমি ডাম্পিং করাই, আমি নিজে এগুলো করি। সুতরাং আপনারা ঠিক আছে, কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এগুলোর বিরুদ্ধে আমাদের আস্তে আস্তে অভিযান চলবে এবং দেখবেন ঢাকা শহরে সুন্দর সুন্দর নতুন বাস আসছে, ইলেকট্রিক বাস আসবে, এসে এগুলো রিপ্লেস করলে এগুলো ঠিক হয়ে যাবে। ইলেকট্রিক বাসের উপর তো ট্যাক্সও কমাচ্ছে এগুলো আসবে। এই যে আপনি হয়তো রিসেন্টলি পেপারে দেখছেন যে অনেকগুলো বাসের ছবি দিয়ে একটা রিপোর্ট হলো কয়েকদিন আগে। আসবে ইলেকট্রিক বাস আনার জন্য আমরাও ঝুঁকি মারছে, আমাদের যারা ব্যবসায়ীরা আছে, পরিবহন ব্যবসায়ী, তারা চেষ্টা করছে, তারা আনবে এবং এগুলো আস্তে আস্তে দেখবেন ঢাকাটা সুন্দর হয়ে যাবে। কিন্তু এই যে এইগুলো আসলে প্রশাসনিক যে ইয়াটা গত 15 বছরের যে একটা অনিয়ম ছিল, এই অনিয়মের মধ্যে আপনি অনিয়ম থেকে এখন নিয়মের মধ্যে যখন যাচ্ছে, তখন সময় লাগবে, একটু সময় দিতে হবে। সময় তো অবশ্যই লাগবে, কিন্তু সেই চেষ্টাটা তো কনসিস্টেন্টলি থাকতে হবে। তখন তো প্রেশার গ্রুপের মারাত্মক প্রেশার ছিল, এখন এগুলো কিন্তু নাই, অনেকটাই কম। আমি এই প্রেশার গ্রুপের প্রসঙ্গে একটু আসতাম, মানে এখন কিন্তু খুবই কম। আমাদেরকে কেউ ফোনও দেয় না, আমরা রাস্তায় আমাদের এনফোর্সমেন্ট আমরা সুন্দরভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে দেখবেন এই বাসগুলো কিন্তু ব্যাপক, যেখানে বাসের প্রয়োজন নাই সেখানেও বাস দিয়ে দিয়েছে। এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা কি বিআরটি এর সাথে, সিটি কর্পোরেশনের সাথে নিয়মিত বসেন, মিটিং টিটিং করেন? কারণ ঢাকার এই ট্রাফিক ব্যবস্থাপনা শুধু তো আসলে ট্রাফিক পুলিশের উপর নির্ভর করে না। আপনি শুধু এনফোর্স করতে পারেন, কিন্তু এই যে সার্বিক ডিটিসি একটা বডি আছে, সিটি কর্পোরেশনের একটা বডি আছে, আপনাদের মধ্যে কোঅর্ডিনেশন কেমন? মানে সমন্বিত পরিকল্পনা কি আছে? আমাদের সাথে মিটিং হয়, ওদের সাথে আমাদের যোগাযোগ হয় এবং বিআরটিএতে কিছু শর্টফল আছে আমাদের সাথে। মাঝখানে আগে আমাদের বিআরটিএর এক সময় কিন্তু আমাদের পুলিশের অনেক অফিসার সেখানে পদায়ন হতো, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু নেই। আমি আসলে এই বিআরটিএটা কিছুটা পুলিশের ইয়াটা বেশি থাকার দরকার, অংশগ্রহণটা, সেটা আমাদের কিন্তু নেই। আগে কিন্তু আমাদের প্রত্যেকটা বিআরটিএ যে অফিস আছে, মানে যে যেখানে লাইসেন্স দেওয়া, ওখানে আমাদের অনেকগুলো অফিসার ছিল। এই গত সরকারের আমলে আমি যখন হাইওয়ে পুলিশে ছিলাম 12-13 সালের দিকে, তখন ওই লোকগুলোকে বের করে দিয়েছে। যার ফলে আমাদের ওই যে এনফোর্সমেন্ট, এই ড্রাইভিং লাইসেন্সের যে আমাদের যে পার্টিসিপেশন, এটা খুব কমে গেছে।
বুঝতে পারছেন? এখানে আমাদের খুব একটা রোল আমরা প্লে করতে পারি না। আমরা আস্তে আস্তে এগুলো যোগাযোগ করে, তাদের সাথে যোগাযোগ করে আমরা আবার আগের মতো, একসময় কিন্তু বিআরটিএস চেয়ারম্যানও কিন্তু পুলিশ থেকে হতো, পাসপোর্টের ডিজি কিন্তু পুলিশ, এইগুলো আস্তে আস্তে এখন হয়তো আমাদের ওইভাবে নাই। আবার আমরা আশা করি যে আবার ঠিক হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আমরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা শহর আপনাদেরকে আমরা দিতে পারবো বলে আশা করি আমরা। 5ই আগস্টের পর এবং তার আগের একটা লম্বা সময় ধরে বলা হচ্ছে পুলিশের মনোবল একদমই ভেঙে গেছে এবং রাস্তায় আমরা পুলিশের সাথে, এমনকি 5ই আগস্টের পরও ট্রাফিক পুলিশদের সাথে অনেকেরই দুর্ব্যবহার, প্রচুর ভিডিও ফেসবুকে দেখা যায়। ট্রাফিক পুলিশের কথা মানছে না, কাগজ চাইতেছে, কেউ দিচ্ছে না, এবং পুলিশকেও খুব একটা মানে সাহস নিয়ে সেই কাজটা প্রসিকিউট করা সেটা দেখা যাচ্ছিল না। আপনাদের সেই মনোবলটা কি ফেরাতে পারলেন? না, মনোবলের আমি মনে করি না যে কোনো ঘাটতি হয়েছে, কারণ আগে হয়তো ফেসবুকে এত দিত না, এখন কিছু হলেই ফেসবুকে চলে আসে, এই জন্য আপনারা দেখতে পান। সবসময় এগুলো ছিল পুলিশের সাথে, মানুষ চলতে গেলে, রাস্তা চলতে গেলে মানুষের সাথে মানুষের ঝগড়া, এর সাথে একটু কথা কাটাকাটি, এগুলো হবেই। এগুলো আগে হয়তো ফেসবুকে ওইভাবে আসতো না, এখন আপনারা বেশি আসেন, বেশি দেয়, এই জন্য আপনারা বেশি দেখেন। আর মনোবল নিয়ে আমার কাছে তো মনে হয় না যে কোনো মনোবলের সমস্যা, পুলিশটা আগের মতোই আছে। এখন একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল এদেশে, তারপরে তো কিছুটা একটু 19-20 হতেই পারে। আর মানুষেরও ধৈর্যচ্যুতিটাও আপনি এটা লক্ষ্য করবেন, যে তাদের ধৈর্যচ্যুতিও ঘটে গেছে, আগের মতো ধৈর্য নাই তাদের। না মানে এই শহরের মানুষ ধরেন 10 কিলোমিটার যাইতে যদি 2 ঘন্টা লাগে, মানুষ ধৈর্য বা কতক্ষণ রাখবে? এখন এটা তো আর সিস্টেমের কারণে, এটা তো আর পুলিশের কোনো ইয়া না, একক ইয়া না। না মানে এটা তো একটা কালেকটিভ ফেইলিয়ার। আমি তো প্রথমেই বললাম যে যেখানে রাস্তা থাকার কথা ছিল 25%, সেখানে আছে 5 থেকে 6% বা 7%, তাহলে পুলিশ তো আর ঘাড়ে করে, তাও পুরোটা ইউজেবল না, তাও পুরোটা ইউজেবল না। আবার এদিকে কাটাকাটি দেখবেন, প্রত্যেক রাস্তায় একটা কোনো না কোনো, আপনি যদি বাজার রোড যান সেখানেও কাটা। আচ্ছা, এই খোরাখুরির কাজটা তো ধরেন সারা বছর কোথাও না কোথাও চলে, তারপরে ওয়াসা, হ্যাঁ, তারা কিন্তু মানে আমার প্রশ্ন হচ্ছে এইটা কি আপনাদের সাথে কথা বলে করে না, যে আমি, কিংবা আপনাদের সেই প্রস্তুতি কি থাকে, সেই সুযোগ পান আপনারা যে ওয়াসা আপনাকে জানালো যে ভাই ওই রাস্তাটা কিন্তু আমি আগামী 2 মাস কাটা রাখবো? সমস্যা যেটা ঘটে, কথাও বলে, সবই ঠিক আছে, কিন্তু কাটার পর কন্ট্রাক্টর তো একটা পাবলিক, কন্ট্রাক্টর একটা পাবলিক, তার নিয়ম হচ্ছে কেটে আজকের মধ্যে আজকে শেষ করে আবার বন্ধ করা, কিন্তু এটা করে না, ওইভাবে রেখে। পাবলিকের তো কমন সেন্স, লেবারদের কমন সেন্স, অনেক সময় লেবারাই কাজ করে, কিন্তু এটা রেসপন্সিবিলিটি কার? ওই সংশ্লিষ্ট সংস্থার। তো সেটা আপনাদের মধ্যে প্রত্যেকেরই, আমি বলিস প্রত্যেকেরই, কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি একটা জিনিস করব, আমার করার পরে আমি আমার জায়গাটা ঠিক করে দেবো, আবার যাতে গাড়ি ঘোড়া চলতে পারে। মানে আপনি যদি জানেন যে ওই রাস্তাটা ওয়াসা কাটবে আগামী 2 মাস কিংবা 2 সপ্তাহ, এই রাস্তাটা আমি বন্ধ করতে পারবো না, আপনি তো একটা ব্যাকআপ প্ল্যান করতে পারবেন। আমরা ব্যাকআপ প্ল্যান করি, আপনি একটা রাস্তা যখন শাহবাগ যখন বন্ধ হয়ে যায়, তখন সব নিউ মার্কেটও বন্ধ হয়ে যায়, সিটি কলেজও বন্ধ হয়ে যায়। আমি বললাম এখানে অল্টারনেটিভ খুব কম, এই শহরে অল্টারনেটিভ রাস্তা খুবই কম। ইভেন আপনি যদি বরিশাল যান, বরিশাল যদি যাইতে থাকেন, আপনার অল্টারনেটিভ নাই, ওই ভাঙ্গা থেকে একই রাস্তা, একটাই রাস্তা, ওই টেকেরহাট দিয়ে আপনি খুলনা ঘুরে যাইতে পারবেন না, তো বুঝেন এই ব্যাপারটা, সমস্যাটা এখানে। অল্টারনেটিভ খুব কম প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যদি রাজশাহী যাইতে চান, আপনাকে টাঙ্গাইল দিয়ে যেতে হবে, যদি যমুনা সেতু যানজট হয় তাও যাইতে হবে, দেখেন না ঈদের সময়, এরকম আর কি। এগুলো বের করতে হবে আস্তে আস্তে। আমরা আশা করি যে আগামী দিনগুলোতে এগুলো ঠিক হয়ে যাবে। ঢাকায় কিছু জায়গায় মাঝে মাঝে দেখছিলাম আমি, এই 5ই আগস্টের পরেই বেশ কিছু জায়গায় ইউ টার্ন বন্ধ করা হয়েছিল, আবার কিছু জায়গায় রাইট টার্ন লেফট টার্ন বন্ধ করে শুধু একটার দিকে যাওয়া হচ্ছিল। বেশ কিছু জায়গায় আমি যদি আমার মনে পড়ে, জিপিও দিয়ে আপনি সোজা যেতে পারতেন না, আপনাকে বামে ঘুরে সচিবালয়ের ওইখান থেকে ইউ টার্ন করে যাবে, এখনো তাই আছে। এইরকম কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল, এগুলো কি কাজ করতো? এগুলো কাজ করতো। যেমন মানিক মিয়ার কথা আমি বলি, মানিক মিয়াতে আগে সোজা যাইতে 4টা সিগন্যাল ছিল, এটার উদ্দেশ্য হচ্ছে যে একটা সিগন্যাল কমায় দেওয়া, তাইলে আমাদের পুলিশের মানে ইন্টেন্সিভ আমরা সুপারভিশন করতে পারি। 4টা সিগন্যালের চাইতে 3টা সিগন্যাল যদি আমরা চালাই, কিন্তু ওর যাওয়ার কোনো সমস্যা নেই, ও একটু ঘুরে গিয়ে আবার যায়। কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে একটু বললাম যে অধৈর্য, সে যাবে না, গেলে কিন্তু ভালো হবে, ও ঘুরে গেলে কিন্তু একটু লং হয়ে গেল, কিউটাও আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। কিন্তু এটা ইফেক্টিভ, কোনো জায়গায় ভালো ইফেক্টিভ হয়েছে। সচিবালয়ের সামনেও তো আগে সবসময় যানজট, নিউ মার্কেটে, নীলক্ষেতের মোড়ে আগে দেখতাম সবসময় যানজট থাকতো, এখন কিন্তু ওই আজিমপুর ইডেন কলেজ পর্যন্ত গিয়ে ইউটার্ন করে তখন কিন্তু আর সমস্যা হচ্ছে না, তখন ম্যানেজমেন্টটা ভালো হয়। এতে কি আপনার একটু লোকজনও কম ডিপ্লয় করতে হয়? একটু কম লোক থাকে, এবং যা লোকের তো আমাদের সবসময় স্বল্পতা থাকে। পুলিশের তো আমি এই প্রশ্নটাই একটু পুলিশের তো আমাদের আসলে
সাফিসিয়েন্ট। ধরেন একটা ওয়ার্কিং ডেতে আপনার কতজন স্টাফ ঢাকায় কাজ করে? সার্জেন্ট থেকে কনস্টেবল, ট্রাফিক পুলিশে। আমাদের ট্রাফিক পুলিশে ওয়ার্কিং ডেতে প্রত্যেক আমাদের 8টা ডিভিশন আছে। এই 8টা ডিভিশনে 300 থেকে 350 বা 400-র মতো এক একটা, তাহলে 32-3300 আছে। এই এত বড় শহর আপনি 3200-তে আবার শিফটিং, তার অর্ধেক আমরা কাজ করতে পারি। শিফটিং আছে, আমরা আপাতত 2 শিফটে কাজ করি, সকাল 6টা থেকে দুপুর 2টা, দুপুর 2টা থেকে রাত 11টা। এরপরে রাত কিছু জায়গায় রাত 12টা 1টা, কিছু কিছু জায়গায় নাইট থাকে এবং রাতের পার্টিগুলো, থানার পার্টিগুলো কভার করে। রাত্রে আসলে তো রাত্রে মানুষ ঘুমায়, কিন্তু এই যে 2-3 কোটি মানুষের শহর, এই 3,500-4 হাজার ট্রাফিক দিয়ে সম্ভব? আমাদের এই ফোর্সের ওই যে পুলিশের সংখ্যা তো কম, পুলিশের সংখ্যাও বাড়াতে হবে, বিশেষ করে ট্রাফিক পুলিশের সংখ্যা আর বাড়িতে আস্তে আস্তে এগুলো নিয়ে। কারণ সংখ্যা আপনি দেখেন বসিলা পর্যন্ত এখন শহর, কিন্তু এদিকে পূর্বাচলে মানুষ প্রায় আপনার বসুন্ধরা প্রায় এন ব্লক পর্যন্ত কিন্তু বাড়িঘর হয়ে গেছে, এন ব্লকের এক্সটেনশনও আছে। তো সুতরাং এখানে শহর বাড়ে, পুলিশের সংখ্যাও বাড়াতে হবে। আপনার তো সবাই এক্সপেকটেশন যে পুলিশ আসি, আপনার গেটেও একটা পুলিশ দেওয়া থাকলে আপনার জন্য গাড়ি ঢোকানো বার করা সহজ না, এটা প্রত্যেকেরই এক্সপেকটেশন বেশি। কিন্তু শহর যতটা এক্সপ্যান্ড করলো, আপনাদের ম্যান পাওয়ার সেই রেশিওতে কি এক্সপ্যান্ড করলো? আস্তে আস্তে হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসার পরে তো আমাদেরকে বেশ জনবল, উনি আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কিছু জনবল ওনারা দিচ্ছেন, আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। আপনি যে তখন প্রেশার গ্রুপের কথা বলতেছিলেন, আপনার এখন কি ভিআইপি মুভমেন্টে সেই প্রেশার পরে? ধরেন কোনো একজন ভিআইপি, আমি কোনো পদ না বললাম, যিনি জেট সিকিউরিটি পান তো পানি, কিন্তু যিনি সিকিউরিটি না পান, যিনি প্রোটোকল না পান, তিনিও ওয়্যারলেসে মোবাইল ফোনে একটু রাস্তাটা খালি করো। সরকার প্রধান উনি আপনার সাধারণ মানুষের সাথে যাতায়াত করছেন, আপনারা দেখেন কিনা দেখেন। সুতরাং আর বাকিরা তো ওইভাবে চাওয়ার সাহস আমার মনে হয় না পাবে, কারণ যারা পায় না তারা তো চাওয়ার সাহস পাবে না। একটা অনুশাসন, এটা একটা বড় অনুশাসন। সেও চিন্তা করবে আমি যদি চাই তাহলে তো এটা কথা উঠবে। সুতরাং ওরকম আমাদের কাছে আসলে নাই। আর আগে যে উল্টা রাস্তায় যাওয়ার একটা প্রবণতা ছিল ভিআইপিদের, কম এখন, খুবই কম। আপনি দেখবেন খুবই কম এখন, আমার চোখে পড়ে, আমি তো রাস্তায় থাকি, খুবই কম। কিন্তু আমরা যদি যাই তাহলে আমরা কিন্তু আইনের আওতা নিয়ে আসি। মানে আপনারা কি ধরেন কোনো একটা ফ্ল্যাগ স্ট্যান্ডওয়ালা গাড়িরও মামলা দিতে পারবেন এখন? সেই পারবো না কেন, যেটা আইনের মধ্যে আছে সেটা অবশ্যই পারবো। সরকারি গাড়িতেও মামলা হচ্ছে। মানে আগে তো সার্জেন্টরা সেই প্রসিকিউট করতে কোনো সমস্যা নেই এখন। মামলা যেটা আইনের আইন অমান্য করবে সব মামলা হচ্ছে। আমি একটু ওই যে বাইকের প্রসঙ্গে আসি। অটোরিকশাকে তো একটা বড় প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করেন বাংলাদেশ। এই ঢাকায় যারা বাইক চালায়, একটা বড় অভিযোগ হচ্ছে যে বাইকাররা আইন সবচেয়ে বেশি ভাঙে এবং তারা আসলে পরোয়া করতে চায় না কোনো কিছু। আপনার অবজারভেশন কি ঢাকার বাইকারদের নিয়ে? আচ্ছা, আমি একটু আগে কিন্তু বলেছি যে যারা এখন বাইক চালাচ্ছে তাদের আপনার হিস্ট্রি নেন, সে কী করতো আগে কিন্তু সে অরিজিনালি প্রফেশনাল ড্রাইভার না, সে বাইকার। তার লাইসেন্সটা দেখবেন ব্যক্তিগত লাইসেন্স, নন প্রফেশনাল। সে আগে নিজের গাড়িটা নিয়েছে, এখন ওইটা কর্মের সাথে একদম যুক্ত হয়ে গেছে। এজন্য ওরা অতটা রুল রেগুলেশনস অতটা জানেও না। আর সবসময় তারা, আমাদের দেশের মানুষের তো একটা ন্যাচারাল প্রবৃত্তি যে তাড়াতাড়ি যাইতে হবে, কিন্তু রাস্তা তো ওইভাবে কভার করে না, সিচুয়েশনটা ওইভাবে কভার করে না। তারপরে তারা চেষ্টা করে বাম সাইডে যাইতে, এটা তাড়াহুড়ো একটু করে। এবং দেখবেন যখন সিগন্যাল খুলে তখন দেখবেন সবার আগে খুব জোরে তারা এগুলো, যেহেতু তারা পাতলা গাড়ি, 2 চাকার গাড়ি, একটু প্রিভিলেজ পায়, এভাবে তারা করে। আর মূল কথা হচ্ছে তারা তো অরিজিনাল প্রফেশনাল লোক না। কিন্তু রাইড শেয়ার যারা করে তাদের ড্রাইভিং লাইসেন্স কি পেশাদার হইতে হবে? এই আইন কি আছে? এখনো পর্যন্ত আইন ওটা আসে নাই, কারণ এটা তো আমাদের দেশে কনসেপ্টটাই নিউ। হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, এটা কনসেপ্টটাই তো আমাদের দেশে নিউ। আপনাদের এই বিষয়ে অবজারভেশন কি, কিংবা আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আস্তে আস্তে সবগুলো আইন চেঞ্জ করতে হবে, আইনের ভিতরে ওইভাবে ওইগুলো ঢুকাইতে হবে। রাইড শেয়ার কথাটাও আনতে হবে। রাইড শেয়ার তো এখন পর্যন্ত আইনে নাই, কোথাও নেই। সুতরাং শুধুমাত্র বলা আছে মোটরসাইকেলে 49 ধারা বলা আছে যে 2 জন যাত্রী যদি থাকে তাহলে 2 জনকে হেলমেট পরতে হবে। এই হেলমেটের প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম। ধরেন আইন যে আসলে বাস্তবায়ন করা সম্ভব, এইটার একটা প্রমাণ হচ্ছে ঢাকা শহরের বাইকারদের হেলমেট পরানো সম্ভব হয়েছে। যদিও এটা একটা নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরে সেই বাধ্যবাধকতাটা ইমপ্লাই করা গেছে, কিন্তু ইমপ্লাই কিন্তু করেছেন আপনারাই। মানে ট্রাফিক পুলিশ যখন এই হেলমেটের প্রতি
নজর দিল এবং শক্ত হাতে এটাকে হ্যান্ডেল করলো, তখন কিন্তু মানুষ বাধ্য হলো হেলমেটটা পরতে। তার মানে তো এটার প্রমাণ হয় যে আপনারা যদি কোনো কিছু শক্তভাবে চান সেইটা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না সেগুলো কি আপনারা শক্তভাবে চাইছেন না এখনো? না, চাবো না কেন, হচ্ছে তো আস্তে আস্তে তো ডেভেলপ হচ্ছে, মানুষ তো তাই বলে। না দেখেন, হেলমেট কিন্তু খুব সময় লাগে না, মানে 1-2 মাসের মধ্যে ঢাকা শহরের সবাইকে দেখলাম হেলমেট পরা শিখে গেছে। হেলমেট না, সবগুলোই আসবে, আইনের আওতায় আসবে, কিন্তু একটা এই পার্শিয়াল যে ইয়াটা আপনার যে ইম্পোজ করার যে ইয়াটা জায়গাটা, এটা তো পার্শিয়াল। আপনার রিক্সাকে আপনারা তো এখনো আইনের আওতায় আনতে পারবেন না, ওই জন্য আপনারা দৃশ্যমান হচ্ছে না। এগুলো আস্তে আস্তে যদি এগুলোকে একটা সিস্টেম আনা যায়, হয়তো তাদের একটা নাম্বার প্লেট বা যে কোনো একটা আইনের আওতায় আনলে আমার মনে হয় যে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তো এইটা তো ধরেন ট্রাফিক পুলিশের কাজ না, কিন্তু আপনারা কি এই যে আপনাদের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, সেইটা আপনারা কি গভর্নমেন্টকে বলেন যে এই এগুলো নিয়ে গভর্নমেন্ট ভাবছে তারা কিভাবে কি করবে, তারা এগুলো নিয়ে ভাবছে আস্তে আস্তে। এগুলো আমার কাছে, আমি বিশ্বাস করি যে এটা ঠিক হয়ে যাবে, দেখবেন আমাদের যুগেই ঠিক হয়ে যাবে, আমাদের সময়েই। আচ্ছা, এই বাইকের প্রসঙ্গে আরেকটা অভিযোগ আছে, সেটা হচ্ছে বাইকের হেলমেট। রাইড শেয়ারিং যারা করে তাদের হেলমেটগুলো এমন সব হেলমেট ব্যবহার করে প্যাসেঞ্জারদের জন্য, যে হেলমেট পরে অ্যাক্সিডেন্ট করলে, মানে হেলমেট ছাড়া অ্যাক্সিডেন্ট করলে যতটা ক্ষতি না হয়তো, ওই হেলমেটের কারণে ওই মানুষটার ক্ষতি আরও বেশি হবে। এমন সব হেলমেট আমি নিজেও ব্যবহার করে দেখেছি। কনস্ট্রাকশন হেলমেট ব্যবহার করছে, যেটা আসলে একটা মানুষ রাস্তায় পড়ে গেলে সেটা দিয়ে কোনোভাবেই তার মাথা সেভ করা সম্ভব না। এইটা আপনারা কি দেখেন? এটা আমরা দেখি, আমরা এরকম হলে আমরা তাদেরকে ওয়ার্নিং দিই, অ্যাওয়ারনেস করি। এবং অনেকে আপনারা দেখবেন যে আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রামও ছিল যে হেলমেট করা বিতরণ, ঠিক আছে, আমরা সিএমপিতেও করেছিলাম হেলমেট বিতরণ। কোনো এনজিও কিন্তু করে, হেলমেট বিতরণ করে। অনেকে এইগুলো নিয়ে কাজ করে, কিন্তু এত ব্যাপকভাবে করতে পারে না, করে। এবং এই যে হেলমেটের যে বিষয়টা, এটা তো আসলে হেলমেটটা আপনার ধরেন বিএসটিআই অনুমোদিত হওয়ার কথা আমাদের দেশে, ইন্ডিয়াতে আইএসআই, এরকম বিভিন্ন সার্টিফাইড হতে হয় এবং তাদের পলিকার্বনেট বডি হতে হয়। এই জিনিসগুলো আসলে আমরা দেখি, কিন্তু অনেক সময় এগুলো আমাদের লোকজনের মধ্যেও, আমাদের যারা নিচের লেভেলে আছে তারা হয়তো এগুলো অতটা করার সুযোগ পায় না। কারণ অনেকগুলো গাড়ি, আপনি তো জানেনই, একসাথে 10টা গাড়ি আসে, তাহলে আপনি কোনটা থেকে কোনটা করবেন? সেই ক্ষেত্রে হেলমেট নাই, এটাকে আমরা বেশি গুরুত্ব দিই। হেলমেটের কোয়ালিটি নিয়ে এভাবে মানুষের করা, এটা যখন আমরা সুযোগ পাই তখন কিন্তু করি, কিন্তু আমরা প্রথমত আমরা প্রায়োরিটি দিই হেলমেট টোটালি নাই, ওইটাকে আমরা ইম্পোজ করি এই এনফোর্সমেন্ট। ঢাকায় ধরেন আপনি যে ম্যান পাওয়ারের সংকটের কথা বলছেন, ধরেন এই 3,500-4,000, তো এইখানে আপনি 12,000 মানুষ পেলেন, তাহলে কি ঢাকার যানজটের কিংবা ট্রাফিক ব্যবস্থাপনার সকল সমস্যার সমাধান করে ফেলা সম্ভব? সকল সমস্যা তো আসলে আপনার একটা রোগ পুরাপুরি আপনার কিউর করতে পারবেন না, প্রিভেনশন আপনি করতে পারবেন। অবশ্যই প্রিভেনশন কিছুটা অনেকটাই হবে। যেখানে আপনি আগে একজন কনস্টেবল, একজন সার্জেন্ট ছিল, সেখানে যদি 4জন কনস্টেবল আর 2জন সার্জেন্ট থাকে, অবশ্যই সার্ভিস বেশি পাবে মানুষ। তখন সিগন্যালগুলো দেখে দেখে 2 পাশে 2 সার্জেন্ট থেকে ইনস্ট্রাকশন দিতে পারবে। এখন তো একজনই দৌড়ায়, আপনি দেখবেন এই পাশ থেকে ওই পাশ দৌড়াচ্ছে, ওই পাশ থেকে ওই পাশ দৌড়াচ্ছে, সে একজনই। কিন্তু এটা আপনারা কতক্ষণ যদি রাস্তায় দাঁড়ায়, না এটা দেখি, এটা বাস্তব, মানে একজন সার্জেন্টকেই চারদিকে নজর রাখতে হচ্ছে। এই ব্যবস্থাপনাটা কি ডিজিটালি নিয়ে যাওয়া যায় না? আমি 2-3 জায়গায় দেখেছি যে ট্রাফিক বক্সের মধ্যে ট্রাফিক লাইট নিয়ন্ত্রণের কনসোল বসানো হয়েছে। এটা হচ্ছে, কিন্তু আপনি যদি ডিজিটালের উপর পুরোপুরি ছেড়ে দেন, আমাদের দেশের মানুষ, আমি বললাম না, দেখবেন হলুদ লাল লাইট জ্বলার পরে কয়েকটা গাড়ি যায়। এইগুলো তো আমি তো বললামই, সব দিকেই সমাজটাকেও, আর আপনার যেটাকে সিভিক সেন্সও আমাদের একটু সমস্যা আছে। নাগরিক দায় কতটা দেখেন এই ট্রাফিক ব্যবস্থাপনার? বললাম সিভিক সেন্স। কয়েকদিন আগে আমেরিকা থেকে আমার এক বড় ভাই, উনি ফোন করলেন আমাকে, উনি এডিশনাল সেক্রেটারি ছিলেন। উনি আমাকে বলছে, তোমরা এক কাজ করো, যেহেতু পাঠ্যপুস্তক নতুনভাবে আবার সাজানো হচ্ছে, সেখানে একটা চ্যাপ্টার দিয়ে দিক সরকার, যে তুমি যদি কেউ থাকে বলার, তুমি বলো সিভিক সেন্সের উপর কিছু। কারণ এই যে কোথায়, যেমন বিমানে ওঠার পরে তারা কীভাবে ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি, বিদেশে গিয়ে কোথায় থুতু ফেলাবে, কোথায় ফেলাবে না, এগুলোর মধ্যে আমাদের তো আসলে সত্যি কথা আমরা তো এরকম পাঠদানের কোনো আমি চ্যাপ্টার পাইনি। আমাদের সময় ছিল না, এখন আপনাদের সময় আছে কিনা? আমাদের সময় ছিল না, এখনকার যারা তারাও আমি দেখি নাই। এইগুলোকে আনতে হবে, আস্তে আস্তে এগুলোকে নিয়ে আসতে হবে, যে সিভিক সেন্সটা শেখাইতে হবে, যে কোন সময় রাস্তা পার হতে হবে লাইট দেখে, কিংবা গাড়ি কোন সময়
কোন সিগনালে চালাইতে হবে, এগুলো আস্তে আস্তে এগুলো কিছুটা পড়ায় দুই একটা সাবজেক্টে, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা বলে এই পড়াগুলো শুধুমাত্র পরীক্ষায় পাশ করানোর জন্য পড়ানো হয়। মানে এইটা যে একজন নাগরিকের মাথায় গেঁথে দেওয়ার বিষয়, সেই প্র্যাকটিসটা তো আমাদের এগুলো এডুকেশন সিস্টেমে নাই। এগুলো আনতে হবে সব দিক দিয়ে। সমাজ ঠিক করতে হলে শুধু পুলিশ দিয়ে সমাজ ঠিক হবে না। এই যে আপনি যতগুলো প্রবলেম আইডেন্টিফাই করলেন এই সমাজের, এই প্রবলেমগুলো সলভ করার এক একটা স্টেক আলাদা। এই সকল স্টেক যদি একসাথে না হয় তাইলে তো এই প্রবলেম সলভ করা ডিফিকাল্ট। হতেই হবে, এটা হবে এবং আস্তে আস্তে হবে। আমাদের হয় না যে তা না, এখন পর্যন্ত আমরা পুরোপুরি সবাই না আনতে পারলেও আমরা অনেক স্টেক হোল্ডারদের সাথে আমাদের এখন কোঅর্ডিনেশন হয়। একটা মিটিংয়ে যদি আমাদের কোনো মিটিং হয়, সেখানে আমরা ইঞ্জিনিয়ারকে আনি, সেখানে অন্যান্য গোয়েন্দা সংস্থাকে আনি, আমাদের সিটি কর্পোরেশন থাকে, তারপরে যারা পরিবহন মালিক সমিতি থাকে, এগুলো নিয়ে আমরা মিটিং করি। আস্তে 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 এগুলো আগাইতে হবে। ঢাকার রাস্তায় কোট আনকোট চাঁদাবাজি কিংবা বিভিন্ন সমিতির নামে টাকা তোলা, এইগুলো একটা বড় অভিযোগ। এবং এখনও ধরেন আমি যখন পুরান ঢাকা থেকে আসি, গুলিস্তান মোড়ে সেই বাসগুলো থেকে একজন মানুষ এবং একটা নির্দিষ্ট চেহারা আমি প্রায় প্রতিদিন দেখি, তিনি টাকাটা তোলেন। আমি একাধিকবার ড্রাইভারদের জিজ্ঞেস করেছি, তারা বলছে এটা সমিতির টাকা। আবার এই সমিতির টাকার জাস্টিফিকেশনও কখনো কখনো সরকারের পক্ষ থেকে সমিতি বা যেটাই হোক বা টার্মিনালের ফিস, এগুলো কিন্তু আমাদের পুলিশের সাথে সম্পৃক্ত না। এর সাথে হয়তো বা সে সিটি কর্পোরেশন অথবা মালিক শ্রমিক ইউনিয়ন থাকতে পারে। আসলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে নাই। আপনারা যেমন দেখেন, আমরাও মাঝে মধ্যে তারা টার্মিনালের ফিস টিস এগুলো নিয়ে হয়তো নিতে পারে, কিন্তু আমাদের চোখে যদি মনে হয় যে এরকম কোনো থাকে যেগুলো চাঁদা টাইপের বা কোনো আদারওয়াইজ নেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই আইনের আওতা নিয়ে আসি। না, কিন্তু এই চাঁদার কোনো না কোনো জাস্টিফিকেশন তাদের কাছে আছেই। কিন্তু ড্রাইভার যারা, হেল্পার যারা আবার ওই যে দৈনিক সিটি কর্পোরেশন বা মালিক, তারা বলে যে এই টাকাটা না দিলে আমি চালাতে পারবো না, এবং এই টাকাটা কিন্তু আলটিমেটলি প্যাসেঞ্জারের পকেট থেকেই নেওয়া হয়। তারা তো অনেক কথাই বলে, তারাই বলে, আবার তারাই তো আবার উঠাও তারা। এগুলো আমাদের পুলিশের ডেসপোরা কি আপনি কখনো দেখেছেন? না, এটা পুলিশের কথা বলছি না। ওরা ওদের এগুলো আসলে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয় না যে হয়, কিন্তু এগুলো ওই ওদের টার্মিনাল বা সিটি কর্পোরেশন হয়তো কিছু ফিস টিস, কল্যাণ ফান্ড, এগুলো আমাদের এগুলো ইয়াতে নাই, কারণ আমরা এগুলোর সাথে সম্পৃক্ত না, পুলিশের সাথে সম্পৃক্ত না। কিন্তু এটা কি আপনাদের জুরিসডিকশনেও নাই যে এইটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থাও নিতে পারবেন না কিংবা ইনভেস্টিগেট করতে হবে? আমি বললামই তো, আমাদের কাছে যখন রিপোর্ট আসে যেগুলো অবৈধভাবে নিচ্ছে, তখন আমরা তো আইনের আওতায় নিয়ে আসি। এখন তাদের যদি কল্যাণের জন্য, তাদের সমিতির জন্য তারা নিয়ে থাকে, সেটা তাদের জুরিসডিকশন, তারা এগুলো নেয়। আমি একটু আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসঙ্গে ফিরি, শেষ করব সেটা দিয়েই। অ্যাওয়ারনেসের জন্য আপনি যদি একটু বলেন যে ঢাকায় কোন কোন অপরাধ করলে একজন মানুষ এই এআই ক্যামেরায় কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তার অপরাধ শনাক্ত করতে পারবে? আচ্ছা, প্রথম হচ্ছে স্টপ লাইন ভাইলেশন, তারপর সিগন্যাল লাইন, লেফট লাইন, তারপরে হচ্ছে অবস্ট্রাকশন, ঠিক আছে? এইগুলো করার পরে এগুলোর কারণে বেশিরভাগ হয় হচ্ছে আপনার রেড লাইট জ্বলে আছে, সে গেল, এটাকে বেশি সিগন্যাল ভায়োলেশন। হ্যাঁ, তারপর লেফট রাইটটা ব্লক করে দেওয়া, কিংবা কোনো অবস্ট্রাকশন সৃষ্টি করা, একটা গাড়ি যাবে সে যেতে পারছে না, ঠিক আছে? এইগুলোকে বেশি এগুলোকে রিডিংটা বেশি নেয়। আপনারা যতদিন ধরে এটার ইন্ট্রোডাকশন করলেন, কি পরিমাণ সংখ্যার মামলা দিতে পেরেছেন এখন পর্যন্ত? এরকম কোনো ডেটা আছে? এখন পর্যন্ত আজ পর্যন্ত আমি যেটা আমাদের প্রস্তুত আছে, এরকম প্রায় 1700-র মতো মামলার প্রস্তুত হয়েছে। হ্যাঁ, এইভাবে এখনো পর্যন্ত ওইভাবে বললাম না, একটু কিছুটা ট্রায়াল বেসিস, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে তো যেতে হবে, যাচ্ছে। কিন্তু যেইভাবে যাচ্ছেন আপনারা কি আর ইউ অন রাইট ট্র্যাক? আপনার মনে হয় এটা সমস্যার সমাধানের দিকে এগোবে? অনেকটা। আপনিই বলেন যে এগুলো এখনটা অনেকটাই, কিন্তু আপনি রাত্রে একটু আগে আপনার সাথে যখন কথা হলো, আপনি বললেন রাত্রে 1টার সময় দেখি মানুষ লালবাতিতে এখন দাঁড়ায়, মানে অন্তত প্রাইভেট কার দাঁড়ায়। কিছুটা তো আমরা অ্যাওয়ারনেস করতে পেরেছি, আস্তে আস্তে হয়ে যাবে। মানুষের তো একটা অভ্যাসের একটা ব্যাপার আছে, দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করতে সময় লাগবে না, একদিনে তো হবে না। কামার যখন একটা লোহাকে কোনো দাও বানায়, তখন দেখছেন এটা কতক্ষণ এটাকে নিয়ে কাজ করে, এরকম আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু সেই ঠিক থাকার জন্য তো প্ল্যানিংটা কনসিস্টেন্টলি এক্সিকিউট করতে হবে। এটা আমরা কন্টিনিউ করব, এটা আমি অ্যাসুরেন্স দিতে পারি যে আমরা এটার থেকে বিচ্যুত হব না, ডেভিয়েট হবে না। ধরেন আমি ধরে নিলাম
আপনি আগামী 3 বছর এই পদে থাকবেন, যদি এর মধ্যে আপনার প্রমোশন না হয়, অন্য কোথাও পোস্টিং না হয়, আপনি 3 বছর পর ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার কি রকম উন্নয়ন চোখে দেখেন? আমি মনে করি যে আগামী 3 বছর এটার জন্য কিছু আমি বললাম যে 3 এক্সিকিউট করতে হবে, ইঞ্জিনিয়ারিংও বাড়াইতে হবে। বুঝতে পারছেন? আপনি একটা জিনিস দেখেন, 3 করতে গিয়ে যদি কেউ ইন্টেনশনালি করে, যেমন আপনার বিআরটি যে রাস্তাটা এয়ারপোর্ট থেকে যে গাজীপুরের গাজীপুরের রাস্তাটা, ওই রাস্তার অবস্থা দেখছেন? এটা কেন বানালো? ওটা তো মাঝখানে একটা জঞ্জাল তৈরি করছে। ওখানে যদি এমনি 4 লেন করতো, একটা সার্ভিস লেন করতো, অনেক সুন্দর হতো কিন্তু। কিংবা উপর দিয়া যদি এক্সপ্রেসওয়ে বানাইতো তাহলে, কিন্তু এগুলো তো ভুল সিদ্ধান্ত ছিল। তো এই জন্যে এখন যে ট্র্যাকে আসতেছে আল্লাহর রহমতে, আমি মনে করি যে আমি আশাবাদী আপনার মতোই। আমি যে দেশের নাগরিক, পুলিশের চাকরির পরেও তো আমার একটা পরিচয়, আমি দেশের নাগরিক। আপনিও যে ডিফিকাল্টিস ফেস করেন, আমিও কিন্তু একই ডিফিকাল্টিস ফেস করি। সুতরাং আমরা আশাবাদী যে আমরা ভালো একটা শহর পাবো ইনশাআল্লাহ। আমি আরেকটা প্রো পিপল প্রশ্ন দিয়ে শেষ করব। আপনি যেটি বলছিলেন যে এখন ফেসবুকে প্রচুর ভিডিও পাওয়া যায়, অনেক মানুষ ব্লগিং করে, তাদের হেলমেটে ক্যামেরা লাগানো থাকে। অনেক সময় ট্রাফিক পুলিশকে রাস্তায় বলতে শুনি যে আপনি ক্যামেরাটা ব্যবহার করবেন না। আবার ট্রাফিক অনেক সময় ক্যামেরা ব্যবহার করে, তাদের বডি ওন ক্যামেরা থাকে, যেই বডি ওন ক্যামেরার জন্য অনেক সিটিজেনের অনৈতিক ব্যবহার আমরা দেখতে পারি, যেটা পুলিশের কাছ থেকে নানান মাধ্যমে আমরা প্রকাশ পাই। এই জায়গায় আসলে আইন কি? আমি ধরেন পাবলিক প্লেসে মানুষ যেমন শতভাগ শুদ্ধ না, পুলিশও তো শতভাগ শুদ্ধ না। আপনার একজন সার্জেন্ট কিংবা আপনার একজন ট্রাফিক কনস্টেবল, তিনি তো আমার সাথে এক ধরনের দুর্ব্যবহার কিংবা মিস ইম্পোজ করতেই পারেন। সেই ক্ষেত্রে আমার কাছে যদি মোবাইল থাকে, আমি কি সেটা ভিডিও রেকর্ড করার এখতিয়ার রাখি আইনগতভাবে, যদি আমার সকল কর্মকাণ্ড আপনি ভিডিও রেকর্ড করতে পারেন? আসলে যে কোনো প্রাইভেসি অ্যাক্ট অনুযায়ী আপনার যে কোনো জিনিস করতে হলে পারমিশন লাগার কথা। আর আমি কিন্তু সরকারি কাজ করছি। সরকারি কাজে যদি কেউ উইদাউট পারমিশনে কারো ভিডিও করে, সেটা কিন্তু একটা অপরাধ হবে না। কিন্তু পাবলিক প্লেসে ধরেন আমার সাথে একজন মানুষ যখন খারাপ ব্যবহার করতেছে, একজন সার্জেন্ট আমার সাথে, সেটা কি আমি আমার সেফটির জন্য, আমি যখন আপনার কাছে কমপ্লেন করতে যাব, তখন আমার প্রমাণ কি, সেটা কি আমি করতে পারবো না? এই ক্ষেত্রে আপনি ওকে বলবেন যে আপনি যে এরকম খারাপ আচরণ করছেন, আমি কিন্তু ভিডিও করব, বলে নেওয়া ভালো। তাইলে আপনার কিন্তু এটা আইনটাও আপনি অমান্য করলেন না, আবার আপনার রাইট কাজটাই করলেন। কারণ সে তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আপনি ওকে বলবেন, দেখেন আপনি কিন্তু আমার সাথে এরকম করতে পারেন না, আপনি এরকম করলে কিন্তু আমি ডকুমেন্ট তৈরি করব আপনার বিরুদ্ধে, আমি কমপ্লেন করার জন্য। তার মানে এটা বলে একজন নাগরিক চাইলে এটা করতে পারবে। কেন পারবে না? সে তো বলবে যে আমি ভিডিও করব। ঠিক আছে, আপনি এরকম করতে পারেন না আমার সাথে, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই আচরণটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি করতে পারেন না, সেই আচরণ আপনি আমার সাথে করছেন অযথাই। সেক্ষেত্রে অবশ্যই আপনি বলে করবেন, এবং এটাও কিন্তু আপনার ইয়াতে আসবে। ঠিক আছে। আবার বডি অন ক্যামেরা যেটা তো অথরাইজ, ওকে বলা হয়েছে তোমার সাথে কেউ যদি করে, সে তো অথরাইজ, সে তো হুকুম পালন করছে এবং আইন প্রণয়ন করতে গিয়ে ওরটাও পালন করছে। কিন্তু আপনি পাবলিক হিসাবে আপনার রাইট আছে, কিন্তু সরকারি যেহেতু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কিছু করতে হলে একটু অনুমতি নিতে হয়। মানে ভিডিও করাটা কি কোনো আইনের ব্যত্যয়? পাবলিক প্লেস তো পাবলিক প্লেস, আমি তো আপনাকে আমি কোনো ফৌজদারি অপরাধ হয় বলি। অনেক সময় যেটা হয়, সে ভালো কাজই করছে কিন্তু তাকে অন্যভাবে উপস্থাপন করে, অ্যাবিউজ করে ভিডিওটাকে। হ্যাঁ, সেই সংখ্যা তো থাকে, কিন্তু কোনো ফৌজদারি আইন কি ব্যত্যয় হয় এখানে? আমি একটা পাবলিক প্লেসে ভিডিও করলে, একটা সরকারি কর্মচারীদের কাজে আপনি যদি এরকম, মানে যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে বাধা দিচ্ছি, আমি আপনার কাজে বাধা দিলে তো আমি সরকারি অফিসারদের যে আপনার কাজ, সেই কাজে আপনি যদি সে মামলা করছে, আপনি লিখলেন যে সে আমাকে অন্যায়ভাবে মামলা করছে ইত্যাদি, তো এটা আপনি করতে পারেন। এই জন্য আমার মনে হয় যে পাবলিকের যখন আপনি ভিডিও করবেন, তখন তাকে বলেই ভিডিও করতে পারেন যে আমি কিন্তু আপনি এইভাবে আপনি বলছেন, তার মানে বলে নিয়ে সেই ভিডিওটা করার অধিকার একজন নাগরিকের থাকে। সে যে অন্যায় করছে এটা সে যাতে বুঝে। আমরা শেষ করব, একজন সার্জেন্ট রাস্তায় যতক্ষণ কাজ করে, একজন কনস্টেবল রাস্তায় যতক্ষণ কাজ করে, তার লাইফ নিয়ে কি আপনারা ভাবেন যে এই যে যানজট, ধোঁয়া, বৃষ্টি, রোদ, এই মানুষটা বাসায় গিয়ে ঠিকমতো ঘুমাইতে পারে? তার লাইফ স্টাইল এবং সেই লাইফস্টাইলের যে প্রেশারটা পড়ে প্রতিদিন, তার রিকনসিলিয়েশন কিভাবে হয়, এটার রিপেয়ার কিভাবে? আসলে সত্যি কথা বলতে, আমাদের যারা আমরা পুলিশের চাকরি করি, আমরা পুলিশের চাকরি ট্রেনিং এবং আইন দ্বারা সিদ্ধ। আমরা ট্রেনিংয়ে এবং আইনে আমরা শিখেছি যে আমাদের চাকরির নেচারটা কেমন। আমরা কিন্তু জেনে শুনে এখানে আসছি।
সুতরাং আমরা এখন আপনার কাছে যেটা ডিফিকাল্ট মনে হয় আমার কাছে সেটা ডিফিকাল্ট নাও হতে পারে। না ডিফিকাল্ট না, কিন্তু তারপরও মানুষ তো দিন হ্যাঁ, এটা শেষে, ঠিক, এটা তাদের কষ্ট হয়। এবং আমি তো ট্রাফিকের অনেকের সাথে কথা বলি, হ্যাঁ, তারা অনেক বেশি কষ্ট, সময় কাজ করেন। অনেক কষ্ট তারা, বাট তারা ইউজ টু, তারা জানে যে তাদের এটা করতে হবে, এটাই তাদের চাকরি। না কিন্তু পুলিশের চাকরি একটা ধারা আছে আমাদের 22 ধারা পুলিশ আইনে, সেখানে বলা আছে 24/7। বুঝতে পারছেন? সুতরাং আমরা এটা দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করবো না। না কাজ করবেন না, কিন্তু আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি ট্রাফিককে যারা কাজ করেন তাদের জন্য একটা অক্সিজেন বুথও আছে, যে তিনি যখন খারাপ বোধ করবেন একটু আপনার রাষ্ট্র তো অত উন্নত এখনো হয় নাই। না, কিন্তু সেই জিনিসগুলো আপনারা ভাবেন কিনা যে একসময় আপনার এগুলো নিয়ে আরো আমরা, তবে তাহলে তাদের ওয়েলফেয়ার, তারা যদি কি অসুস্থ হয় আমরা কিন্তু মারাত্মকভাবে তাদেরকে হেল্প করি। আমরা যারা এই ট্রাফিক ওয়েলফেয়ারটা তাদের মারাত্মকভাবে দেখায়, তাদের ছুটি ছাঁটার বিষয়গুলো, তাদের ফ্যামিলির কোনো প্রোগ্রাম যদি থাকে আমরা কিন্তু তাদেরকে অনেক কিছুই সহায়তা করি। বিশেষ করে তারা যদি অসুস্থ হয়ে যায় আমাদের কল্যাণ ফান্ড আছে, আমাদের এই তাদেরকে এইগুলো সাপোর্ট দেওয়ার জন্য। ট্রাফিকের জন্য আমাদের একটা কল্যাণ ফান্ড আছে আলাদা। কারণ আমি কেন প্রশ্নটা করলাম, ধরেন ওই যে সরকারি ডাক্তারকে যখন জিজ্ঞেস করি তখন বলে ভাই আপনারা এরকম থাকেন কেন, যে ভাই আমি কত রকম রোগী এবং কয়জন রোগী দেখতে পারি, আমি মানুষ, আমার একটা সক্ষমতা আছে, চার গুণ রোগী দেখি, তা আমার মেজাজ তো ঠিক থাকবে না। এবং একই ঘটনা তো সার্জেন্ট এবং পুলিশ ট্রাফিক কনস্টেবলের ক্ষেত্রে ঘটে। বেশি আমাদের দেশে বেশি কাজ করতে হয় তাদের, কিন্তু তারা ইউজ টু, তারা ওইভাবে ট্রেনিং করানো আছে। আমি নিজেই তো রাস্তায় থাকি অনেকক্ষণ, আমি 5-7 ঘন্টা এক নাগাড়ে আমি দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু আপনি পারবেন না। আমাদের এই জন্য আমাদের এটা ইউজ টু। যেমন আর্মি, যদি যুদ্ধ লাগে কোনো ঘুম আছে? ঘুম নাই, ঠিক না? তারা তো ওইভাবে ইউজ টু, তারা কিন্তু যুদ্ধ করারই তারা ইউজ টু। অফকোর্স ইউজ টু, কিন্তু আমি বলছি তারপরের ওয়েলফেয়ারটা নিয়ে ট্রাফিকদের সাথে আমরা রাস্তায় অনেক কথা বলি, তো তাদের মধ্যে যথেষ্ট আমরা দেখি এক ধরনের হতাশা কিন্তু মাঝে মাঝে দেখি। সবারই হতাশা আছে, প্রত্যেকটা মানুষের হতাশা আছে, কিন্তু আমরা তাদের ওয়েলফেয়ারের ব্যাপারে, বিশেষ করে আমরা যারা ঢাকা মেট্রোপলিটন, আমাদের কমিশনার স্যার সহ আমাদের অন্যান্য যারা অফিসার, আমি নিজেও মেম্বার এই কমিটি, আমরা কিন্তু পুরাপুরি সাপোর্ট দিই, একদম 100%। যা চায়, যা খরচ হয় একটা চিকিৎসা করতে বা যে কোনো একটা, আমরা পুরাপুরি সাপোর্ট। এই ব্যাপারে কোনো ফোর্সের ওয়েলফেয়ারের ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, তারা কাজ করবে, তারা তো নাগরিকদের সেবা করার জন্য, আমরা তো অবশ্যই অমানবিক পরিশ্রম করি, মানুষও দেখে, কিন্তু সবাই এগুলো রিয়েলাইজ করে না। কিছু মানুষ রিয়েলাইজ করে, আপনি যেরকম বললেন, কিন্তু বেশিরভাগ মানুষই তো স্যাটিসফাই করতে পারি না আমরা। মানুষকে কখনো স্যাটিসফাই করা যাবে? স্যাটিসফাই করা হয় না, কিন্তু স্যাটিসফাই করা কঠিন, কিন্তু একটু স্বস্তি পেলে, এই যে ধরেন এখন যে লাল বাতি দেখে মানুষ একটু দাঁড়ায়, এইটার প্রশংসা কিন্তু এখন মানুষ করে। স্বস্তি দেওয়ার জন্য তো আমরা এই কাজে আছি। আপনাদের স্বস্তি দেবো, আপনারা ঘরে পৌঁছাবেন এবং আপনারা ঘুমাবেন, আমরা পাহারা দেবো, এটাই হচ্ছে পুলিশের কাজ, এটাই আমাদের কাজ। নাগরিকদের জন্য কি বলবেন? আমি মাঝখানে একটা লেখা লিখেছিলাম যে এই হাতের দাম কি। ট্রাফিক পুলিশ যখন ডান হাতটা তুলে একটা সিগন্যাল দেয়, সেই হাতের উপর দিয়ে অনেক গাড়ি বের হয়ে যেতে দেখি। সিটিজেনদের জন্য কি বলবেন? সিটিজেনের জন্য বলবো হচ্ছে যে তারা আস্তে আস্তে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু পার্টিসিপেশন আছে, পুলিশের আছে, পাবলিকের আছে, সবার আছে। আর হেলমেটের ব্যাপারে, হেলমেট কিন্তু আমার জন্য আমি বলি না, আপনি যখন বাইক চালাচ্ছেন আপনার জন্য আমি বলি যে আপনি হেলমেট পরেন, কারণ আপনি কতক্ষণ পর যদি অ্যাক্সিডেন্টে পড়তে হন তখন কিন্তু আমাকে কিছুটা এর দায়িত্ব নিতে হবে। এই কারণে আপনাকে সচেতন করে, এবং সবচাইতে বড় কথা, আপনার একটা সুন্দর জীবন আছে, এই জীবনটা রক্ষা করার দায়িত্ব আমাদের রাস্তায় দাঁড়িয়ে। এবং আমরা আইন জানি, এই আইনটা আপনাদেরকে জানানো যে এই আইনটা এটা নিষেধ আছে, এটা একটা অ্যাওয়ারনেস আমাদের দায়িত্ব আছে, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের। এগুলো আমরা করি, আমরা করব। আর মানুষকে স্বস্তি দিতে পারলে আমরা খুশি হই। আমরা যখন দেখি যে রাস্তায় যানজট নাই, মানুষ শাঁ করে একদম উত্তরা যাচ্ছে, সেদিন খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আপনারা যেরকম কষ্ট পান দাঁড়ায় থেকে, আমরাও কিন্তু কষ্ট পাই আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকলে। যেমন ঈদের সময় 24 ঘন্টা লাগে নাটোর যাইতে, রাজশাহী যাইতে। এগুলো তো আসলে যদি তাড়াতাড়ি যাওয়া যাইতো কত সুন্দর হতো, কিন্তু আমরা তো আসলে উপায় নাই। ওই এক টাঙ্গাইল রোড যমুনা সেতু, অল্টারনেটিভ করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার আমি যতটুকু জানছি যে এগুলো আরও অনেকগুলো প্রজেক্ট আছে বর্তমান সরকারের, সদস্য সরকার। আমরাও প্রত্যাশা করি সমস্যাগুলো সমাধান হোক। এর পরের বার যখন আপনি ডিএমপি হেডকোয়ার্টার থেকে আমার অফিসে আসবেন, আপনার নিশ্চয়ই 1.5 ঘন্টা লাগবে না, প্রত্যাশা করি। তো ধরেন এই যে এই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে নর্মালি এত সময় লাগার কথা না, তারপরও মানে এই ফ্লাইওভারের র্যাম্পগুলোতে এক ধরনের যানজট হয়। বৃহস্পতিবার একটু মানুষ ঢাকার বাইরে, এটা তো অন দ্য ওয়ে টু আউটসাইড, এই জন্য আরো বেশি সমস্যা, অনেক গাড়ি আজকে বাইরে যাচ্ছে। আচ্ছা, একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেই পয়েন্টটা একটু জিজ্ঞেস করে শেষ করি। আপনারা কিছুদিন আগে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিলেন যে
ঢাকার মধ্যে যে বাস কাউন্টারগুলো সেই কাউন্টারগুলো উইথড্র করার জন্য এবং বড় টার্মিনালগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়ারও এক ধরনের পরিকল্পনা আছে। ফুলবাড়িয়া সম্ভবত ডিপোটা ইতিমধ্যে সরানো হয়েছে। সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী, এই তিনটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? মহাখালী তো অলরেডি যে আপনার পূর্বাচলে তো কিছু গাড়ি ওখানে যাচ্ছে, আস্তে আস্তে, এগুলো আমি বললাম না রাতারাতি হবে না। কিন্তু আন্তঃজেলার যে কাউন্টারগুলো আপনারা গণবিজ্ঞপ্তি দিয়েছিলেন 30 দিনের মধ্যে সরানোর জন্য, এটা তো ফুলবাড়ি অনেকগুলো নাই তো, আপনি খেয়াল করে দেখবেন। ফুলবাড়ি আপনার পুরান ঢাকা কোথায় বাসা? আমার পুরান ঢাকা ধলাইখাল বাসা, ফুলবাড়িয়াতে, কিন্তু তার চেয়ে অনেক বেশি তো ধরেন কলাবাগানে কিংবা আরামবাগ, মানুষ এখনো পর্যন্ত, কল্যাণপুর, আমরা যদি এখনই সাথে সাথে বিদায় করি মানুষ কিন্তু রিপারকেশন হবে। এই জন্য আস্তে 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 ইউজ টু করতে হবে, করে ওদেরকে ফ্যাসিলিটি দিতে হবে। যদি গাবতলী হয় বা আরো পরে হয় আমিনবাজারের পরে, সেই পর্যন্ত আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। এগুলো আস্তে আস্তে সরকারের প্ল্যান আছে, এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। মাত্র সরকার ক্ষমতা 6 মাসও তো হয় না, এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, আপনারাও ইনশাল্লাহ আশাবাদী হন। যাক, আমরাও আশাবাদী এই সমস্যাগুলোর সমাধান হবে। মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার, জয়েন্ট কমিশনার ট্রাফিক, ডিএমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে অনেক খোলামেলা আলোচনা হলো। আশা করি আমাদের এই কথাগুলো মানুষের মধ্যে কিছুটা হলেও সচেতনতা নিয়ে আসবে। আমরাও সেই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ট্রাফিক মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তারের সাথে। তিনি যেমন আশাবাদী, আমরাও আশাবাদী এই নগরের মানুষ স্বস্তি পাবে। অন্তত যানজটে যে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয় কিংবা প্রায় 1 লাখ কোটি টাকার সময় নষ্ট হয়, সেই অসহনীয় অবর্ণনীয় অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।